মৃত্যুর শীতল থাবা আসবে তার তরে, অনুপ্রবেশ করবে যে মহান রাজার ঘরে। এমনটাই লেখা ছিল তার সমাধির ওপরে, আর হয়েছিল ঠিক এমনটাই। যারা তার ঘুমের ব্যাঘাত ঘটিয়েছিল তাদের সকলের প্রায় মৃত্যু হয়েছিল অপঘাতেই। যদিও অনেকেই এটাকে কুসংস্কার বলে মনে করে, তবে এর যথাযথ ব্যাখ্যা কেউই এখনো দিতে পারেনি। প্রায় ৩৫০০ বছরের ঘুম থেকে যারা তাকে জাগ্রত করেছিল তাদের কাউকেই তিনি ছাড় দেননি। আজ ইতিহাসের এমন এক রাজার কথা বলবো যিনি ৩৫০০ বছর ঘুমিয়েছিলেন ইতিহাসের অতল গহ্বরে। যখন পৃথিবীর মানুষ তাকে ভুলতে বসেছিল, ঠিক তখনই এক অনুসন্ধানী দল তাকে খুঁজে বের করেছিল। কিন্তু রাজার এটি পছন্দ হলো না, তাই তার অভিশাপে মারা যেতে শুরু করলো অনুসন্ধানী দলের একজন সদস্য। হ্যাঁ, আমি তুতানখামেনের কথাই বলছি। গতবার তুতানখামেনের অভিশাপ নিয়ে ভিডিও বানানোর পর আপনারা চেয়েছিলেন তার পুরো জীবনী নিয়ে বিস্তারিত জানতে, তাই আপনাদের অনুরোধে তুতানখামেনের সম্পূর্ণ ইতিহাস নিয়েই তৈরি করা হয়েছে আজকের ভিডিও। তো লাইক করে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন ভয়েস অফ রা। Voice of Ra. সময়টা ছিল ১৯২২ সালের নভেম্বর মাস। হাওয়ার্ড কার্টার নামে এক আর্কিওলজিস্ট এবং তার দল মিলে মিশরের কিং ভ্যালিতে আবিষ্কার করলেন শতাব্দীর অন্যতম এক আবিষ্কার, ইতিহাসে উল্লেখিত এক কৃষর রাজার সমাধি, যার নাম হচ্ছে তুতানখামেন। সেই সময় হাওয়ার্ড কার্টার নিজেও বুঝতে পারেনি তিনি আসলে কি আবিষ্কার করে ফেলেছে। ৫ বছর ধরে অনুসন্ধান করছিলেন তিনি এবং তার সহকারী জর্জ হাওয়ার্ড এবং তাদের দল মিলে। তারা আগেই গবেষণা করেছিলেন যে কিং ভ্যালিতে অন্তত একটি অনাবিষ্কৃত সমাধি তো রয়েছেই, কিন্তু অন্যান্য আর্কিওলজিস্টদের মতে কিং ভ্যালিতে আর একটিও সমাধি অনাবিষ্কৃত নেই। অবশ্য বেশিরভাগ সমাধির ধন সম্পদ ইতিমধ্যেই চোর ডাকাতরা নিয়ে গিয়েছে। এটা বোঝাই গিয়েছিল যে কিং ভ্যালিতে আবিষ্কার করার মতো আর কোনো সমাধিই নেই। হাওয়ার্ড কার্টারের এই অনুসন্ধান দলের সমস্ত খরচ বহন করছিলেন ইংল্যান্ডের এক ধনকুবের লর্ড কানারভান। হাওয়ার্ড নিজেও কিন্তু ছিল ইংল্যান্ডের বাসিন্দা। ৫ বছর বিনা মুনাফায় অর্থায়ন করার পরে লর্ড কানারভান সিদ্ধান্ত নিলেন যে তিনি আর এই অলাভজনক অনুসন্ধানে বিনিয়োগ করবেন না। তাই তিনি হাওয়ার্ড কার্টারকে ইংল্যান্ডে ডেকে পাঠান এবং তাকে জানান তিনি আর এই অনুসন্ধানের খরচ বহন করবেন না। হাওয়ার্ড কার্টার দেখলেন তার ৫ বছরের পরিশ্রম এইভাবে মাটি হচ্ছে, তাই তিনি আরও এক সিজন লর্ড কানারভানকে অর্থায়ন করার জন্য রাজি করান। লর্ড কানারভানকে অর্থায়নে রাজি করানোর পর হাওয়ার্ড কার্টার আবার মিশরে ফিরে আসলেন। ফেরার সময় তিনি তার সাথে করে একটি হলুদ ক্যানারি পাখি নিয়ে আসলেন। ক্যানারি পাখিকে গুপ্তচর পাখি বলা হয়। হাওয়ার্ড কার্টার মনে করলেন এই পাখি তাদেরকে গুপ্ত সমাধির সন্ধান এনে দিবে, যা তারা ৫ বছর ধরে অনুসন্ধান করছে। হাওয়ার্ডের বিশ্বাসের কারণেই হোক বা পাখিটির অলৌকিক ক্ষমতার কারণেই হোক, সত্যিই তাদের দল সন্ধান পেয়ে গেল তাদের বহু আকাঙ্ক্ষিত সেই সমাধির। ৪ নভেম্বর ১৯২২ হাওয়ার্ড কার্টারের অনুসন্ধানী দল প্রথম হোঁচট খেলেন তুতানখামেনের সমাধির প্রবেশ পথে। তারা চতুর্থ রামেসেসের সমাধির প্রায় ২ লক্ষ টন ধ্বংসাবশেষ অপসারণের পর নিচে পাথর কেটে তৈরি করা একটি সিঁড়ির সন্ধান পেলেন। খুঁড়তে খুঁড়তে তারা একই রকম আরও ১৫টি সিঁড়ি অতিক্রম করে অবশেষে তারা একটি প্রাচীন এবং সিল করা দরজার সামনে উপস্থিত হলো। দরজার উপর হায়ারোগ্লিফিতে লেখা ছিল বড় করে তুতানখামেন। এই রকমের ৩টি দরজা অতিক্রম করে অবশেষে তারা পৌঁছে গেলেন তুতানখামেনের শবগৃহে। সমাধির বিভিন্ন কক্ষে পাওয়া গেল স্বর্ণমণ্ডিত বিভিন্ন জিনিসপত্র, আর পাওয়া গেল স্বর্ণের তৈরি একটি কফিন। কফিনটি খুলে দেখা গেল ভেতরে আরও একটি স্বর্ণের কফিন। সেটি খুলেও দেখা গেল তার ভেতরে রয়েছে আরও একটি স্বর্ণের কফিন। অবশেষে ৩ নম্বর কফিনটি খুলে পাওয়া গেল তুতানখামেনের মমিকৃত শবদেহ। এই সমাধিতে ধন সম্পদের পরিমাণ এতই বেশি ছিল যে এক কথায় বলতে গেলে সারা পৃথিবীর মানুষ হতবাক হয়ে গিয়েছিল। কারণ হচ্ছে তুতানখামেন ফারাও রাজাদের মধ্যে খুবই অল্প সময় রাজত্ব করেছিলেন এবং তিনি ছিলেন খুবই অপরিচিত একজন। তার সমাধিতেই যদি এত পরিমাণ সম্পদ পাওয়া যায়, তাহলে ভেবে দেখুন বড় বড় সমাধিতে কি পরিমাণ সম্পত্তি ছিল। কিন্তু সেগুলোর কথা এখন আর ভেবে লাভ নেই, কেননা অনেক আগেই চোর ডাকাতরা সেগুলো
হস্তগত করে নিয়েছিল। তুতানখামেন খুবই অপরিচিত ফেরাও রাজা ছিলেন বলেই তার সমাধিটি হয়তোবা চোর ডাকাতরা খুঁজে পাওয়ার চেষ্টাই করেনি। ঠিক এই কারণেই আধুনিক সময়ের একমাত্র অক্ষত সমাধি হচ্ছে তুতানখামেনের সমাধি। কে ছিলেন এই তুতানখামেন? সত্যিকার অর্থে ইতিহাসে তুতানখামেন সম্পর্কে খুবই অল্প ধারণা পাওয়া যায়, তেমন কিছুই উল্লেখ নেই। যেটুকুই বা আছে তা নিয়ে রয়েছে অনেক মতপার্থক্য। তবে অধিকাংশ ইতিহাসবিদ এবং গবেষকদের মতে তুতানখামেন ছিলেন তৎকালীন সময়ের সবচেয়ে কনিষ্ঠতম এবং অল্প সময় স্থায়ী রাজা। প্রাচীন মিশরের 18তম ফারাও রাজাদের মধ্যে তুতানখামেন ছিলেন 11তম অথবা 12তম। তিনি খ্রিস্টপূর্ব 1333 থেকে 1324 অথবা কারো কারো মতে তিনি খ্রিস্টপূর্ব 1336 থেকে 1327 পর্যন্ত মিশরে রাজত্ব করেন। তুতানখামেনের বাবার নাম ছিলেন রাজা আখেনাতুন। তার পিতার মৃত্যুর পর মাত্র 9 বছর বয়সে তিনি সিংহাসনে বসেন। তিনি রাজকন্যা আনখেসেন পাতেন নামে এক অল্প বয়সী মেয়েকে বিয়ে করে। অনেক গবেষকের মতে রানী আনখেসেন পাতিন তুতানখামেনের নিজেরই বোন ছিলেন, কেননা সেই সময়ে মিশরীয় রাজবংশে নিজেদের আপন ভাই বোনের বিয়ের প্রথা উল্লেখ ছিল। তুতানখামেনের মাও কিন্তু ছিল তার পিতার আপন বোন। তুতানখামেনের মমি করা লাশ তার কফিন থেকে যখন বের করা হলো, দেখা গেল তার মুখ ঢাকা রয়েছে ঝলমলে স্বর্ণের একটি মুখোশ দিয়ে। মুখোশটি দেখতে ভীষণ সুন্দর হলেও বাস্তবে তুতানখামেন দেখতে অত সুন্দর ছিলেন না, বরং তার সামনের দাঁতগুলো ছিল উঁচু এবং এবড়োখেবড়ো, আর শারীরিকভাবেও তিনি ছিলেন ভীষণ দুর্বল। গবেষণায় দেখা গেছে তার বাম পা গোড়ালির কাছে বাঁকা ছিল, ফলে তিনি স্বাভাবিকভাবে হাঁটতেও পারতেন না। তাছাড়া তার বাবা মা আপন ভাই বোন হওয়ার কারণে তিনি অনেক রকম জটিল রোগ নিয়েই জন্মগ্রহণ করেছিলেন। মূলত পায়ের সমস্যা এবং ম্যালেরিয়াতে আক্রান্ত হয়ে মাত্র 19 বছর বয়সে এই কিশোর রাজা মারা যান। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে সঠিক তথ্য কেউই দিতে পারেনি। কারো কারো মতে তাকে হত্যা করা হয়েছিল। ভাই বোনের বিয়ে করার কারণে তার স্ত্রী দুটি মৃত সন্তান প্রসব করেছিলেন। এতে করে তার সিংহাসন উত্তরাধিকার শূন্য হয়ে পড়ে। এছাড়াও তুতানখামেন নিজেও ছিলেন শারীরিকভাবে অসুস্থ, ফলে তাকে হত্যা করে সিংহাসনের দখল নেওয়া অনেক সহজ হয়ে পড়ে। এবার আসা যাক মূল গল্পে। তুতানখামেনের সমাধি আবিষ্কারের সাথে সাথেই হাওয়ার্ড কার্টার লন্ডনে লর্ড কার্নারভানকে সমাধি আবিষ্কারের কথা চিঠি লিখে জানান এবং অনুরোধ করেন তিনি যেন সশরীরে একবার মিশরে এসে তার আবিষ্কারটি দেখে যান। যেই দিন হাওয়ার্ড কার্টার তুতানখামেনের সমাধিটির সন্ধান পায়, সেই দিন বাসায় ফিরে জানতে পারেন তার পোষা ক্যানিডি পাখিকে একটি কোবরা খেয়ে ফেলেছে। এখানে বলাই বাহুল্য ফারাওদের সুরক্ষার প্রতীক হচ্ছে কোবরা এবং শকুন। তুতানখামেনের মমির বর্ণটির উপরে তাকালেই দেখা যাবে তার মাথার উপর রয়েছে একটি সাপ আর শকুনের মাথার প্রতিকৃতি। লর্ড কার্নারভানের এক বন্ধু ভবিষ্যৎবাণী করে বলেন, লর্ড কার্নারভান মিশরে গেলে তিনি আর সশরীরে ফিরে আসতে পারবে না, অর্থাৎ তিনি মারা যাবেন। কিন্তু 5-5টি বছর কোনো প্রাপ্তির আশা না করেই তুতানখামেনের সমাধি খোঁজায় অর্থ সরবরাহ করে গেলেন। তার আগ্রহকে দমিয়ে রাখে এমন কেউই ছিল না। অবশেষে কার্নারভান এসে পৌঁছালেন মিশরের সেই কিং ভ্যালিতে। মিশরের ফারাওদের অভিশাপের কথা লর্ড কার্নারভান বেশ ভালোভাবেই জানতেন, কিন্তু তিনি কখনোই এসবে বিশ্বাস করেননি। তাই তিনি তুতানখামেনের সমাধিতে যে অভিশাপের কথা লেখা ছিল তাকে কুসংস্কার বলে উড়িয়ে দিয়ে তিনি হাওয়ার্ড কার্টারের সাথে সমাধিতে প্রবেশ করলেন। ভেতরে থাকা অবস্থায় তার বাম গালে একটি মশায় কামড়ে দেয়। হোটেলে ফিরে আসার পর তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। পরে শেভ করার সময় সেই মশার কামড়ের ক্ষতস্থান কেটে যায় এবং ইনফেকশন হয় এবং একসময় নিউমোনিয়ার রূপ নেয়। অবশেষে কয়েক সপ্তাহ কষ্ট ভোগ করার পর মাত্র 57 বছর বয়সে লর্ড কার্নারভান কায়রোর একটি হসপিটালে মৃত্যুবরণ করেন।
লর্ড কার্নারভনের মৃত্যুর 2 দিন পর তুতানখামেনের মমিকৃত দেহ পর্যবেক্ষণ করে দেখা যায় যে মমির বাম গালে কার্নারভনের মতো ঠিক একই জায়গায় একটি ক্ষত রয়েছে। সারা বিশ্বের পত্রপত্রিকায় এই ঘটনাটি ফলাও করে প্রচার করা হয় এবং অনেক পত্রিকা এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি শুরু করে দেয়। তারা প্রচার করে সমাধির প্রবেশপথে হাইরোগ্লিফসে লেখা ছিল, ডেথ সেল কামন সুইট উইজ টু হিম হু ডিস্টার্বস দ্য পিস অব দ্য কিং। হাওয়ার্ড কার্টার সমাধির দরজায় লেখা ওই অভিশাপ বাণীটি সরিয়ে ফেলেন, যাতে করে শ্রমিকরা ওটা পড়ে ভয় না পায়। কারণ এর অর্থ বুঝতে পারলে সমাধিতে কাজ করা শ্রমিকদের মনে ভয় জাগতে পারে। এতে করে সমাধি আবিষ্কারের অভিযান থেমে যেতে পারে। শুধুমাত্র লর্ড কার্নারভনের মৃত্যুতেই এই অভিশাপ থেমে থাকেনি, পরপর মৃত্যু হয়েছে আরও অসংখ্য মানুষের। এই নিয়ে আলাদাভাবে আরও একটি ভিডিও আছে আমাদের চ্যানেলে, অথবা দেখতে পারেন এইখান থেকেও। তবে আরও কিছু মৃত্যুর কথা এখানেও বলি। আর্চিবাল্ড রেড নামক একজন রেডিওলজিস্ট, যিনি এক্স-রের মাধ্যমে তুতানখামেনের মমির বয়স এবং মৃত্যুর কারণ জানার চেষ্টা করছিলেন, তিনি হঠাৎ করেই ক্লান্তি অনুভব করতে থাকে। পরবর্তীতে অসুস্থ বোধ করতে থাকেন। এই কারণেই তিনি ইংল্যান্ডে ফিরে আসেন এবং ইংল্যান্ডে পা রাখার অল্প কিছুক্ষণের মধ্যে তিনিও মারা যান। জর্জ উড নামক একজন বিশিষ্ট ব্যবসায়ী তুতানখামেনের সমাধিটি পর্যবেক্ষণ করে হোটেলে ফিরেই ভীষণ জ্বরে আক্রান্ত হয়। পরবর্তীতে তিনি দেশে ফিরে যাওয়ার পথে ভীষণ জ্বরের কারণে তিনি প্লেনেই মৃত্যুবরণ করেন। পরবর্তীতে খনি খননের সাথে যুক্ত এমন আরও 21 জনের অস্বাভাবিক মৃত্যু ঘটে। এখানেই কিন্তু শেষ হতে পারত, তা কিন্তু হলো না। পরবর্তীতে 1972 সালে রয়্যাল এয়ারফোর্সের একটি বিমানে তুতানখামেনের সমাধির মূল্যবান দ্রব্য সামগ্রী লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে প্রদর্শনের জন্য নিয়ে আসা হয়। পরবর্তীতে সেই বিমানের পাইলট থেকে শুরু করে সবগুলো ক্রু মেম্বারের জীবনও নেমে এসেছিল অভিশাপের ছায়া। হয় তাদের সকলেরই অস্বাভাবিক মৃত্যু হয়েছিল অথবা দুর্ঘটনার শিকার হতে হয়েছিল। তবে হাওয়ার্ড কার্টারের বেলায় কিন্তু এই অভিশাপ কার্যকরী হয়নি। তিনি 1939 সালে বৃদ্ধ বয়সে স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেন। অথচ সমাধিটির আবিষ্কর্তা হিসেবে তার উপরেই অভিশাপের প্রভাব সবার আগে পড়ার কথা ছিল। তবে এই ব্যাপারে অনেকেই মনে করেন মিশরের প্রতি অকৃত্রিম ভালোবাসা থাকার কারণে হাওয়ার্ড কার্টারের উপর এই অভিশাপের কোনো প্রভাব পড়েনি। ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। তবে ফারাও রাজাদের এই অভিশাপের ব্যাপারে অনেক গবেষকই অনেক মতামত প্রকাশ করেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, সব দেহ মমি করার সময় যে কেমিক্যাল ব্যবহার করা হতো, দীর্ঘ সময় পর্যন্ত আবদ্ধ থাকার কারণে সেগুলো কেমিক্যালের রিয়াকশনের কারণে কেমিক্যালগুলো এক প্রকার বিষের সৃষ্টি করেছিল। যখন সমাধিগুলো উন্মুক্ত করা হয় তখন বাতাসের মাধ্যমে সেই বিষগুলো মানুষের শরীরে প্রবেশ করে এবং পরবর্তীতে তাদের মৃত্যু ঘটায়। আবার অনেকে মনে করেন সমাধিতে রাখা মূল্যবান জিনিসপত্র রক্ষার জন্য সম্পদের সাথে সাথে এক প্রকার বিষও রেখে দিত মিশরীয়রা, যাতে করে সমাধিস্থলে বাহিরের কেউ প্রবেশ করলে বিষের প্রভাবে মৃত্যুবরণ করবে। আজকের ভিডিওটি একটু বড় হয়ে গেছে, তবে এই পর্যন্তও যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানালে আহ্লাদিত বোধ করব। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন ভয়েস অফ রায়ের রেগুলার ভিডিওগুলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।